সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় ২ পদার্থ ও তার বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব: পদার্থ ও পদার্থের ধর্ম, ভর এবং আয়তনের জ্ঞান, ভর এবং ওজনের পার্থক্য, ঘনত্ব, বিভিন্ন তরলের ঘনত্বের তুলনা, ভাষা এবং ডোবা, পদার্থের অবস্থাসমূহ, পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয় এবং তাদের বৈশিষ্ট্য। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পদার্থের বিভিন্ন অবস্থার বৈশিষ্ট্য সমূহের ব্যবহার, পদার্থের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। পদার্থ পদার্থ কি? তুমি যা কিছু দেখতে পাও এবং স্পর্শ করতে পারো তার সবকিছুই পদার্থ। আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আছে শুধু সেই জিনিসগুলোকেই আমরা সাধারণত বস্তু বা পদার্থ বলে থাকি, কিন্তু আসলে মহাবিশ্বে যা কিছু আছে সমস্ত কিছুই পদার্থ। পরিচিত পদার্থের কিছু উদাহরণ হলো কলম, পানি, বাতাস কিংবা দুধ। শুধু যে জিনিসগুলো পদার্থ নয় সেগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ, যেমন আলো, তাপ কিংবা শব্দ। পদার্থের ভর এবং আয়তন আছে। তোমাদের মনে হতে পারে বাতাসের বুঝি ভর কিংবা আয়তন নেই, কিন্তু তোমরা দেখবে আসলে বাতাসেরও ভর এবং আয়তন আছে। তো এখানে পাশে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, বল, কলম, আম, বই, এই সবগুলোই কিন্তু পদার্থ, কারণ এই জিনিসগুলো ভর এবং আয়তন আছে। এবার আমরা জানবো ভর কি। ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। ছবিতে দেখানো দাঁড়িপাল্লাটি দেখে তোমরা ভর কি তা সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। যদি এই দাঁড়িপাল্লার দুই দিক একই উচ্চতায় থাকে, তবে এর অর্থ হবে যে ডান পাল্লায় থাকা টমেটোতে বাম পাল্লাতে থাকা বাটখারার সমান ভর রয়েছে। অর্থাৎ এই যে টমেটো আমরা এখানে দেখতে পাচ্ছি, দুপাশ যদি সমান হয়, অন্য পাশে কিন্তু আমি কিছু বাটখারা রেখেছি। তো দুপাশ সমান হওয়ার মানে হলো এই টমেটোগুলো এই বাটখারার ভরের সমান, এবং এজন্যই কিন্তু দুপাশ সমান হয়েছে। যদি বাটখারাটি ১ কেজি ভরের সমান হয়ে থাকে, তাহলে টমেটোরও ভর হবে ১ কেজি। তোমরা আগের অধ্যায়ে পড়ে এসেছো যে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। এবার আমরা আয়তন সম্পর্কে জানব। একটি বস্তুতে যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে আয়তন। অর্থাৎ একটি বই যখন আমরা একটি টেবিলের উপর রাখি, বইটি যখন টেবিলের যতটুকু স্থান দখল করে, সেই স্থানটাই হলো আয়তন। কোনো বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করা হবে তা সাধারণত ওই পদার্থের অবস্থার উপর নির্ভর করে। তোমরা এর মধ্যে জেনে গেছো যে আয়তনের আন্তর্জাতিক একক হলো ঘনমিটার, কিন্তু ক্ষুদ্র আয়তন ঘন সেন্টিমিটার দিয়ে পরিমাপ করা যেতে পারে। তরল পদার্থের আয়তন সাধারণত লিটারে মাপা হয়, কম আয়তন হলে মিলিলিটারে অর্থাৎ ml। ১ লিটার আসলে ১,০০০ ঘন সেন্টিমিটার আয়তনের সমান। তো এখানে আমরা বিভিন্ন পরিমাপের এককগুলো সম্পর্কে জানলাম। ঘনত্ব ঘনত্ব বলতে মূলত একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে তা বোঝায়। অর্থাৎ এই যে কোন একটি আয়তনের মধ্যে কতটুকু ভর আছে তাই হলো ঘনত্ব। ভর সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। একটা উদাহরণ চিন্তা করা যাক। ধরো একটা বাক্স বা সুটকেস তুমি একদম ঠাসাঠাসি করে জামা কাপড় রাখলে। এখন এই বক্সের তো একটা নির্দিষ্ট ঘনত্ব আছে। বক্সের ভর হিসাব করে এর আয়তন দিয়ে ভরকে ভাগ করলে যা আসবে সেটাই হলো ওই বক্সের ঘনত্ব। এখন যদি বক্স থেকে ২-৩টা জামা বের করে নাও, বক্সের ভর তো একটু কমে যাবে, তাই না? কিন্তু বাক্সের আয়তন তো আর পাল্টাচ্ছে না। কাজে এখন যদি আবার এই আয়তন দিয়ে ভরকে ভাগ করা হয়, ঘনত্ব আগের হিসাবের চেয়ে কিন্তু কম আসবে। তার মানে আমরা বলতে পারি আয়তন দিয়ে যখন আমরা ভরকে ভাগ করব, তবে আমরা ঘনত্ব পাবো। অর্থাৎ বাক্সের ঘনত্ব আগের চেয়ে এখন কি হবে? কম হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যত কম জায়গায় বস্তুর যত বেশি পরিমাণ ভর থাকবে, সেটি তত বেশি ঘন। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের ভিতর ভর যত বেশি হবে, ঘনত্ব তত বেশি হবে। কাজে বলা যায় ঘনত্ব বস্তুর একটি ভৌত ধর্ম, যেটা তার ভর এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে।
যেহেতু প্রত্যেক বস্তুরই আলাদা আলাদা ঘনত্ব রয়েছে, সেজন্য ঘনত্বের মাধ্যমে অনেক বস্তুকেই শনাক্ত করা যায়। তুমি এক টুকরা লোহা হাতে নিলে সেটা বেশ ভারী মনে হবে, কিন্তু সমান আয়তনের এক টুকরা কাঠ হাতে নিলে সেটাকে এত ভারী মনে হবে না, কারণ লোহার ঘনত্ব বেশি, কাঠের ঘনত্ব কম। সাধারণভাবে কঠিন পদার্থ তরল পদার্থ থেকে বেশি ঘন এবং তরল পদার্থ গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি ঘন। এর কারণ হলো কঠিন পদার্থের কণাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে, অপরদিকে তরল পদার্থের কণাগুলো একে অপরের চারপাশে চলাচল করতে পারে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো যত বড় জায়গায় দেওয়া হোক না কেন, পুরো জায়গা জুড়ে চলাচলের জন্য মুক্ত থাকে। তো এ কারণেই কিন্তু কঠিন পদার্থ সবচেয়ে বেশি ঘন, এর চেয়ে একটু কম হলো তরল, এবং তরলের চেয়ে আরো কম হলো গ্যাসীয় পদার্থ। তুমি যদি কোনো বস্তুর ভর এবং তার আয়তন জানো, তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ দিয়ে কিন্তু বস্তুর ঘনত্ব বের করতে পারবে। অন্যভাবে বলা যায় বস্তুর ঘনত্ব হচ্ছে 1 ঘন সেন্টিমিটার আয়তনের ভরের সমান। তো ঘনত্বের একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, বা যা আমরা এভাবেও লিখতে পারি, অর্থাৎ গ্রাম পার ঘন সেন্টিমিটার, কিংবা জি/সিসি আকারেও লেখা যায়। লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এর অর্থ হলো প্রতি ঘন সেন্টিমিটার লোহার ভর 7.8 গ্রাম। তোমরা যদি কোনো বস্তুর ভর ও আয়তন জেনে থাকো, তাহলে নিচের সমীকরণের সাহায্যে এই বস্তুটির ঘনত্ব বের করতে পারবে। অর্থাৎ বস্তুর ভর এম গ্রামে এবং বস্তুর আয়তন ভি ঘন সেন্টিমিটারে লেখা হলে বস্তুর ঘনত্ব পি বের হবে গ্রাম পার সেন্টিমিটার এককে। যদি একটি আম গাছের গুড়ির আয়তন হয় 2500 ঘন সেন্টিমিটার এবং ভর 1500 গ্রাম, তাহলে আম গাছের কাঠের ঘনত্ব হবে 1500 গ্রাম পার 2500 ঘন সেন্টিমিটার সমান 0.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কোনো বস্তুর ঘনত্ব দুটি বিষয়ের উপর নির্ভর করে: বস্তুটি যে পরমাণু বা অণু দিয়ে তৈরি তার ভর, বস্তু কতটা ঘনভাবে সন্নিবেশিত তার উপর। অর্থাৎ এই দুটি বিষয় হলো, বস্তু আমরা জানি পরমাণু বা অণু দিয়ে তৈরি, তো কোন একটি বস্তু কি ধরনের পরমাণু বা অণু দিয়ে তৈরি তার উপর তার ভর নির্ভর করে, যেমন কাঠের টুকরা এবং লোহার টুকরা। আবার বস্তু কতটা ঘনভাবে সন্নিবেশিত তার উপরও বস্তুটির ঘনত্ব নির্ভর করে। যেমন কোনো কঠিন পদার্থ কিন্তু অণুগুলো খুব কাছাকাছি থাকে বলে এর ঘনত্ব বেশি। সেক্ষেত্রে একটি গ্যাসীয় পদার্থের অণুগুলো কিন্তু খুব মুক্তভাবে থাকে, এজন্য কোনো গ্যাসীয় পদার্থগুলো ঘনত্ব কম হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোনার পরমাণুর ভর অনেক বেশি এবং ঘনভাবে সন্নিবেশিত পরমাণু দিয়ে গঠিত, তাই সোনার ঘনত্ব বেশি। আবার আমরা জানি গ্যাসের অণুগুলো পুরো আয়তন দখলের জন্য চারিদিকে ছড়িয়ে পড়ে, এতে অণুগুলোর মধ্যে প্রচুর খালি জায়গা থাকে, তাই গ্যাসের ঘনত্ব কম। এখানে আমরা দুটি ছবি দেখতে পাই, এটি হলো সোনার পরমাণু। তো এখানে দেখো অণুগুলো খুব কাছাকাছি রয়েছে এবং ঘনভাবে সন্নিবেশিত রয়েছে, একটির সাথে একটি লাগানো রয়েছে, এই জন্য এর ঘনত্ব বেশি। কিন্তু একটি গ্যাসীয় পদার্থে অণুগুলো খুব দূরে দূরে রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর খালি জায়গা রয়েছে, এই জন্য এর ঘনত্ব কিন্তু কম হবে। তো কোন একটি বস্তুর ঘনত্ব নির্ভর করে কিন্তু এর অণু পরমাণুর গঠনের উপর। সোনার ঘনত্ব বেশি কারণ এর অণুগুলো খুব কাছাকাছি রয়েছে, এখানে কোনো খালি জায়গা নেই। কিন্তু গ্যাসীয় পদার্থে অণুগুলো দূরে রয় এবং মাঝে অনেক ফাঁকা স্থান থাকে, এজন্য এর ঘনত্ব কম। তো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন তরলের ঘনত্বের তুলনা। তো এখানে স্তরে স্তরে কিন্তু আমরা বিভিন্ন উপাদান দেখতে পাচ্ছি। তো নিম্নে বিভিন্ন পদার্থের ঘনত্বের তুলনা করা হলো। বায়ুর ঘনত্ব হলো 0.000129, কর 0.25, গ্লিসারিন 1.26, বরফ 0.92। তো পানির ঘনত্ব হলো 1.00, লোহা 7.80, রূপা 10.50, সোনা 19.30। এই সকল পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হলো সোনা, কারণ সোনার মধ্যে এই যে পরমাণু বা অণুর কণাগুলো খুব ঠাসাঠাসি ভাবে থাকে, খুব কাছাকাছি থাকে, এর ভেতরে কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকে না, এজন্যই কিন্তু সোনার ঘনত্ব অনেক বেশি। আবার দেখো বায়ুর ঘনত্ব কিন্তু অনেক বেশি কম, কারণ বায়ু একটি গ্যাসীয় পদার্থ এবং এই গ্যাসীয় পদার্থতে অণুগুলো
মাঝে অনেক ফাঁকা স্থান থাকে এবং অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। এজন্য বায়ুর ঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম। ভাসা ও ডোবা। ভাসা ও ডোবা ধাঁধার মতো হতে পারে। কেন একটি হালকা অ্যালুমিনিয়ামের কয়েন পানিতে ডুবে যায়? কেন একটি ভারী আম কাঠের গুঁড়ি পানিতে ভাসে? তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো যে একটা বস্তুর ভাসা ও ডোবা সেই বস্তুটির ভরের উপর নির্ভর করে না, তার ঘনত্বের উপর নির্ভর করে। তো এতক্ষণ কিন্তু আমরা ঘনত্ব সম্পর্কে জেনেছি। তো কোনো একটি বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে কিন্তু বস্তুটির ভাসা এবং ডোবা নির্ভর করে। ছবিতে আমরা একটি অ্যালুমিনিয়ামের কয়েনকে ডুবতে দেখছি। তো একটি হালকা অ্যালুমিনিয়ামের কয়েন কেন ডুবছে বা একটি ভারী আম কাঠের গুঁড়ি কেন পানিতে ভাসছে সেটি আমরা এখন জানবো। তো অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, যার কারণে সেটি পানিতে ডুবে যায়। এই যে পানি, পানির ঘনত্বের তুলনায় অ্যালুমিনিয়ামের এই কয়েনের ঘনত্ব বেশি হওয়ার কারণে পানিতে এই বেশি ঘনত্বের কয়েনটি ডুবে গেছে। তো এটি যদি হালকা হতো এটি ভেসে থাকতো। আবার অন্যদিকে কাঠের যে গুঁড়িটির ঘনত্ব কিন্তু এই পানির ঘনত্বের চেয়ে কম হওয়ায় এটি ভেসে আছে। এটি ভেসে আছে। তার মানে আমরা বলতে পারি কোনো একটি বস্তু পানিতে যে ভাসা বা ডোবার বিষয়টি নির্ভর করে এই যে পানির ঘনত্ব। তো পানির ঘনত্বের চেয়ে যদি ভারী হয় সেটি ডুবে যাবে, পানির ঘনত্বের চেয়ে যদি হালকা হয় সেটি ভেসে থাকবে। তার মানে ভাসা ডোবাটা অনেকটাই নির্ভর করে বস্তুটি ঘনত্বের উপর। সমুদ্রের পানি সাধারণ পানির চেয়ে বেশি ঘন, যার কারণে পুকুরের চেয়ে সমুদ্রে ভেসে থাকা সহজ। অর্থাৎ খেয়াল করো সমুদ্রের পানিতে কিন্তু আহ, ভেসে থাকা সহজ পুকুরের পানির তুলনায়, কারণ সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তো সমুদ্রের বেশি ঘনত্বের পানির চেয়ে যখন মানুষের শরীরটা হালকা হয় তো অনেকটাই ভেসে থাকা সহজ হয় পুকুরের পানির তুলনায়। মধ্যপ্রাচ্যের ডেড সি নামে সমুদ্রের পানির ঘনত্ব এত বেশি যে সেখানে সাঁতার না কেটেও ভেসে থাকা যায়। তার মানে এই যে ডেড সির পানির ঘনত্ব খুবই বেশি, যে কারণে যে কোনো বস্তু যদি আমরা সেখানে ফেলি সেই বস্তুটির ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় এত কম হয় যে যে কোনো বস্তু এই ডেড সিতে ভেসে থাকে। পদার্থের অবস্থাসমূহ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের পদার্থ ব্যবহার করি। যেমন শুধু রান্না করার জন্য কখনো মাটির চুলায় কাঠ ব্যবহার করা হয়, কেরোসিনের চুলায় কেরোসিন ব্যবহার করা হয়, আবার গ্যাসের চুলায় গ্যাস ব্যবহার করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ আগুন জ্বালানোর কাঠ একটি কঠিন পদার্থ, আবার পানি একটি তরল পদার্থ, অ্যালপি গ্যাস একটি গ্যাসীয় পদার্থ। তাহলে সহজভাবে আমরা বলতে পারি পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন অবস্থা এবং কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি। বই, ব্যাট, পাথর তিনটি কিন্তু কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ হওয়ার কারণগুলো আমরা এখন জানবো। তোমরা তোমাদের চারপাশে নানা রকম কঠিন পদার্থ দেখেছো, কাজে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো একটি কঠিন বস্তুর আয়তনের পরিবর্তন হয় না। তো আয়তনের পরিবর্তন হয় না মানে হলো এই যে বই, বইটি কিন্তু তার আয়তন কখনোই পরিবর্তন করতে পারে না এবং তার আকারেরও পরিবর্তন হয় না, এবং এই বইটির কিন্তু আকারও কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি কঠিন পদার্থ হলো যার আকার বা আয়তন কখনোই পরিবর্তন হবে না। যেহেতু বস্তুটি কঠিন তাই তার আকারের পরিবর্তন করতে হলে সেটার উপর নানা ধরনের কাজ করতে হয়। যেমন বইটিকে যদি আমরা কেটে ফেলি তাহলে এটি আকার পরিবর্তন করবে, কিন্তু নিচ থেকে কখনো আকার পরিবর্তন করবে না। এজন্যই এগুলো সবগুলোই কঠিন পদার্থ। এবার আমরা তরল পদার্থ সম্পর্কে জানবো। এই যে পাশে আমরা দুধ, পানি কিংবা লিকুইড একটি দেখতে পাচ্ছি, এগুলো হলো তরল পদার্থ। তোমরা সবাই তোমাদের দৈনন্দিন জীবনে পানি, তেল কিংবা দুধের মতো তরল পদার্থ ব্যবহার করেছো। নিশ্চয়ই জেনে গেছো যে তরল পদার্থের আয়তন পরিবর্তন না হলেও তার কিন্তু কঠিন পদার্থের মতো নির্দিষ্ট কোনো আকার নেই। আগের ছবিটিতে যে বই আমরা দেখেছি এইটি একটি নির্দিষ্ট চারকোণ আকৃতি রয়েছে, কিন্তু এই পানি কিংবা দুধের কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই। এবং এই তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। এই যে আমরা গ্লাসে রাখলাম, গ্লাসের মতো হয়ে গেল। আবার একটু চিকন গ্লাসে রাখলাম, আবার একটু চিকন গ্লাসের আকার ধারণ করে। অর্থাৎ
তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, অর্থাৎ আকার তারা বদলাতে পারে, কিন্তু কঠিন পদার্থ তার আকার বদলাতে পারে না। এবার আমরা গ্যাসীয় অবস্থা এবং গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো পাশে কিছু গ্যাসীয় অবস্থার উদাহরণ আমরা ছবি দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে বাতাস, সেই বাতাসে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই। অনেক গাড়ি প্রাকৃতিক গ্যাস কিংবা সিএনজি তে চালানো হয়। কেতলিতে পানি ফুটানো হলে সেখান থেকে বাষ্প বের হয়। এ সবই হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের উদাহরণ। কঠিন এবং তরল এই দু ধরনের পদার্থেরই আয়তন নির্দিষ্ট থাকে, কিন্তু গ্যাসের জন্য সেটা সত্যি নয়। নির্দিষ্ট পরিমাণ গ্যাস একটা ছোট পাত্রে রাখা হলে সেটি সাথে সাথে সারা পাত্রে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমি যদি সামান্য পরিমাণ গ্যাস এই বোতলে দিই, মনে করো আমরা এতটুকু পর্যন্ত গ্যাস এখানে রাখলাম, রাখলেও এই সামান্য পরিমাণ গ্যাসটি কিন্তু পুরো বোতলে ছড়িয়ে পড়বে, অর্থাৎ সম্পূর্ণ বোতলের স্থানটি দখল করে নেবে। তো সারা পাত্রে ছড়িয়ে পড়ে তার আয়তন হয় পাত্রটির সমান। অর্থাৎ আমরা যে পাত্রে রাখবো সম্পূর্ণ পাত্রের জায়গা দখল করে এই সম্পূর্ণ পাত্রের আয়তনের সমান আয়তন হবে গ্যাসের। আবার সেই একই পরিমাণ গ্যাস একটি বড় পাত্রে রাখা হলে সেটি সাথে সাথে পুরো বড় পাত্রেও ছড়িয়ে পড়বে, তার আয়তন হবে বড় পাত্রের সমান। কঠিন তরল ও গ্যাসের ব্যবহার। কঠিন তরল এবং গ্যাসের বৈশিষ্ট্য সমূহ আলাদা হওয়ায় তাদেরকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। কঠিন পদার্থের কিছু ব্যবহার এখন আমরা দেখব। একটি ঘর ও একটি নৌকা যা নির্মাণে কঠিন পদার্থ সমূহ ব্যবহার করা হয়েছে। কঠিন পদার্থ সমূহ দৃঢ় হওয়ায় এদের আকৃতি সবসময় একই থাকে, যার ফলে এদেরকে বাড়িঘর, যন্ত্রপাতি, জাহাজ, নৌকা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। তরল পদার্থের ব্যবহার। তরল পদার্থ যেমন পানি এবং তেল আমাদের প্রত্যহ জীবনে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়। পানি সাধারণত তরল অবস্থায় পাওয়া যায়। দিঘি, নদী, পুকুর, খাল, নালা, সমুদ্রে তরল পানি দেখতে পাওয়া যায়। তেল মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মোটর গাড়ির জ্বালানি হিসেবে তেল ব্যবহার করা হচ্ছে। গ্যাসীয় পদার্থের ব্যবহার। অগ্নি নির্বাপক, নাইট্রোজেন সিলিন্ডার এবং বাতাসের সাহায্যে ফুটবল ফোলানো। গ্যাসসমূহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন অক্সিজেন গ্যাস চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও বাতাসের সাহায্যে ফুটবল ফোলানো ও গ্যাসের একটি ব্যবহার। পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন। স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে অনেক পদার্থের অবস্থার পরিবর্তন হয়। আবার আমরা আমাদের প্রয়োজনে কৃত্রিম উপায়েও পদার্থের পরিবর্তন করি। পদার্থের পরিবর্তন মূলত দুই ধরনের: ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। নাম শুনেই বুঝতে পারছো, ভৌত পরিবর্তন একটি পদার্থের ভৌত বা বাহ্যিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে এবং একটি রাসায়নিক পরিবর্তন তার রাসায়নিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। তো বিষয়টি একটু বলি। কোনো পরিবর্তন দ্বারা যদি শুধুমাত্র বাইরের বৈশিষ্ট্য পরিবর্তন হয়, অর্থাৎ এটি শুধুমাত্র রূপকে পরিবর্তন করবে, অর্থাৎ দেখতে বাহ্যিক অবস্থার পরিবর্তন করবে, সেটি হলো ভৌত পরিবর্তন। এবং কোনো পরিবর্তন দ্বারা যদি রাসায়নিকভাবে পরিবর্তন হয়, সেটি হলো রাসায়নিক পরিবর্তন। কিছু কিছু ভৌত পরিবর্তন উভমুখী হয়, যেমন কোনো বস্তুকে গরম করে উত্তপ্ত করে রাখা, আবার শীতল করে আগের অবস্থায় ফিরিয়ে আনা। তো রাসায়নিক পরিবর্তনগুলি কোনো কোনো বিশেষ ক্ষেত্রে উভমুখী হলেও সাধারণত একমুখী হয়ে থাকে। ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তন হলো যখন কোনো পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র এর রূপের পরিবর্তন হয়, অর্থাৎ আকারের পরিবর্তন হয় বা বাহ্যিক বৈশিষ্ট্য বা রূপ আমরা দেখার সময় আমাদের পরিবর্তন লাগে, কিন্তু এর পদার্থটির ভেতরের কোনো উপাদানের পরিবর্তন হয় না, তাই হলো ভৌত পরিবর্তন। যেমন একটি কাঁচ এবং একটি আঘাতের ফলে যদি এই কাঁচটি ভেঙে যায়, সেটি হলো একটি ভৌত পরিবর্তন। কারণ এই ভাঙা কাঁচটি দ্বারা কিন্তু এর ভেতরের কোনো উপাদানের পরিবর্তন হয়নি, শুধুমাত্র এর আকারের পরিবর্তন হয়েছে। প্রথমে কাঁচটি ভালো ছিল, আবার কাঁচটি ভাঙার ফলে কাঁচটি অন্য রূপ পেয়েছে, এজন্য এটি একটি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনে শুধুমাত্র রূপের পরিবর্তন হবে, ভেতরের কোনো উপাদানের পরিবর্তন হবে না। তো এখানে বলা হচ্ছে একটি ভৌত পরিবর্তন একটি পদার্থকে মৌলিকভাবে ভিন্ন পদার্থে পরিণত করে না। তো উদাহরণস্বরূপ যদি আমরা বলি, কিছু ফলের রস মিশ্রণ তৈরি করার পদ্ধতিতে দুটি বাহ্যিক পরিবর্তন জড়িত।
তা হলো প্রতিটি ফলের আকৃতির পরিবর্তন এবং ফলের বিভিন্ন টুকরো একসাথে মিশ্রিত হওয়া। কারণ ফলগুলির উপাদানগুলোর মিশ্রণের সময় কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ বলা যায় পানি এবং ফলের ভিটামিন অপরিবর্তিত থাকে। তো আমরা যে বিভিন্ন ফল নিয়ে যদি আমরা টুকরো টুকরো করে মিশ্রিত করি, তো এক্ষেত্রে কিন্তু এটি ভৌত পরিবর্তন। কারণ ফলগুলো আগে একটি পরিপূর্ণ ফলে ছিল, এখন কাটার মাধ্যমে এগুলো টুকরো টুকরো ফলে মিশ্রণ তৈরি হয়েছে, কিন্তু এর ভেতরের ভিটামিনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এজন্য এটি একটি ভৌত পরিবর্তন। কাটা, ছিঁড়ে ফেলা, পিষে ফেলা কিংবা মিশ্রিত করা হলো ভৌত পরিবর্তন, কারণ এগুলোতে শুধুমাত্র আকার পরিবর্তন হয়, কিন্তু কোনো ভেতরের উপাদানের গঠন পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ যদি বলি, চিনি এবং পানির মিশ্রণ একটি নতুন পদার্থ তৈরি করে, কিন্তু এদের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এজন্য এটি একটি ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তনের আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। দুমড়ানো, বরফ গলানো, পানি ফুটানো, পানি ও বালি মেশানো, কাঁচ ভাঙা ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। কারণ একটি বরফকে যদি আমরা গলিয়ে ফেলি, সেই পানিকে যদি আমরা আবারও বরফ করি, এটি হলো একটি ভৌত পরিবর্তন। কারণ বরফ থেকে পানি, পানি থেকে বরফ, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, এর ভেতরে কিন্তু কোনো উপাদান কিংবা রাসায়নিক কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। আবার পানিকে যদি আমরা ফোটানো হয়, পানিটি বাষ্পে পরিণত হবে, সেই বাষ্প থেকে আমরা আবার পানি ফিরে পাবো। এটি হলো ভৌত পরিবর্তন। এখানে কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হচ্ছে না। রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের ফলে একটি পদার্থ তার উপাদানগুলির গঠনের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে নতুন একটি পদার্থে পরিবর্তিত হয়। রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া নামেও পরিচিত। অর্থাৎ যে পরিবর্তনে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, রাসায়নিক উপাদানের পরিবর্তন হয়, তাই হলো রাসায়নিক পরিবর্তন। পচানো, পোড়ানো, রান্না করা এবং মরিচা ধরা হলো রাসায়নিক পরিবর্তন। কারণ তারা এমন পদার্থ তৈরি করে যা সম্পূর্ণ নতুন রাসায়নিক পদার্থ। তো উদাহরণস্বরূপ বলা যায়, কাঠ পোড়ালে ছাই। যদি আমরা কাঠ পোড়াই, পোড়ানোর পর আমরা ছাই পাই, তো এটি হলো রাসায়নিক পরিবর্তন। কারণ আগুনটি জ্বালানোতেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছিল এবং ছাইও কিন্তু আমরা ভিন্ন রাসায়নিক উপাদান পাই। একটি ফল যখন পচে যায়, তো পচনশীল স্থানটিতে কিন্তু ভিন্ন রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে পাই। একটি লোহার পেরেকে মরিচা আসার মাধ্যম হলো রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ লোহাতে কিন্তু অক্সিজেন, পানি এবং জলীয় বাষ্পের বিক্রিয়ার মাধ্যমে কিন্তু মরিচার সৃষ্টি হয়। এজন্য এই পরিবর্তনগুলো হলো রাসায়নিক পরিবর্তন। কারণ এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েই কিন্তু পরিবর্তনটি হয়েছে। তো কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। কাঠ পোড়ানো, ফল পচে যাওয়া, মরিচা পড়া, ব্যাটারির ব্যবহার, খাবার হজম হওয়া, দুধ টকে যাওয়া, রান্না করা, সালোক সংশ্লেষণ ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। কারণ এই প্রত্যেকটি কাজে কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা পদার্থ, পদার্থের বৈশিষ্ট্য, কঠিন তরল বায়বীয় পদার্থ এবং এদের বৈশিষ্ট্য, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ভাষা টোবার বিভিন্ন বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।